ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা করছি ক্রিসমাসের জন্য একটা সুন্দর ঘর, সান্তা এবং গাছ। দেখুন আর তার সাথে শুনুন আজকের গল্পটা। বছর 17 ভদ্রলোকটি আমার মতোই কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছেন। পরনে পায়জামা পাঞ্জাবি আর তার উপরে জহর কোট চাপানো, কম্বলটা পায়ের ওপরে জড়িয়ে বাবু হয়ে বসে এক মনে মোবাইল টাইপ করে চলেছেন আর মাঝে মাঝে ফিকফিক করে হাসছেন। বেশ কয়েকবার আমার দিকে তাকিয়ে কী যেন দেখলেন, আবার মোবাইলে মনোনিবেশ করলেন। কেন জানি না সেদিন সেকেন্ড এসির ওই কামরাটি বেশ ফাঁকাই ছিল। ঠান্ডাটা একটু বেশিই লাগছিল। রাত তখন 11টা হবে। বাকিরা সবাই মোটামুটি ঘুমের দেশে পাড়ি দিয়েছে আর দেবে দেবে করছে। রাত 1টার আগে আমার ঘুম আসবে না, তাই আমি চাদরটা সারা গায়ে জড়িয়ে মোবাইলটাকে নাড়াচাড়া করছিলাম। ভদ্রলোকটি চোখ থেকে হাই পাওয়ারের চশমা খুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ঠান্ডা লাগছে মাই সন? ভদ্রলোককে দেখে আমার শিক্ষক বা প্রফেসর মনে হচ্ছিল। বেশ একটা পার্সোনালিটি তার সারা শরীরে ভাষায় প্রকাশ পাচ্ছিল। তার উপরে ওনার মুখে মাইসন কথাটি শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, তা একটু লাগছে। ভদ্রলোকটি বললেন, এক্ষুনি লাস্ট কফিওয়ালা উঠবে, একটু কফি খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। ঠিক তাই, দুজনেই কফি নিয়ে বসলাম। একে একে ধেয়ে এলো অতি অপরিচিত কিছু প্রশ্ন। কোথায় থাকো? কি করা হয়? সন্তান কটি? তারা কিসে পড়ে? কথায় কথায় ভদ্রলোকটি বললেন, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর ভদ্রলোকটি শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে জীবনের স্বাদ? বাড়িতে সময় দেওয়া হয়? আমি কি বলবো তা ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। ভদ্রলোকটি আমাকে একটু আস্তে আস্তে করে বললেন, আমি জানতে চাইছি জীবনটাকে মিষ্টি লাগছে না তেতো? আমি হাসতে হাসতে বললাম, টক ঝাল মিষ্টি। সকাল 9টায় অফিস, তারপর ফিরতে ফিরতে সেই রাত 8টা। বাকি সময়টুকু হয় আমার বউয়ের সাথে ঝামেলা, নয়তো মেয়ের সাথে মেয়ের মায়ের। সকালে ঘুম থেকে দেরি করে উঠে থেকে শুরু, হোমওয়ার্ক কেন হয়নি, খাবার কেন থালায় পড়ে, স্কুলের ব্যাগ কেন গোছাওনি, খাটের চাদর কেন লণ্ডভণ্ড, বইগুলো ঠিক জায়গায় নেই কেন, পানা ধুয়ে কেন খাটে উঠেছ, কত টিভি দেখবে। একটা না একটা বিষয় নিয়ে লেগেই আছে। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে মেজাজ যায় হারিয়ে। ভদ্রলোকটি ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে কম্বলটি বুকের ওপর তুলে বলল, এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময়, এটাকে অবহেলা করো না। টক ঝাল মিষ্টির এই অতুলনীয় স্বাদটাকে কবজি ডুবিয়ে চেটে পুটে খাও, একেবারে হাতের নখ থেকে কুনুই পর্যন্ত। একটা সময় আসবে যখন ঘরে ঢুকে দেখবে চারিদিক নিস্তব্ধ, বিছনার চাদরটা টান টান করে পাতা, মা মেয়ের প্রতিদিনের খণ্ডযুদ্ধ কোনো এক অলৌকিক ইশারায় চিরতর অবসান ঘটেছে। মনে হবে চাদরটা দুহাত দিয়ে আবার লণ্ডভণ্ড করে অপূর্ণ যুদ্ধের দাদামা বাজায়। বইয়ের তাকটা পরিপাটি করে সাজানো, হালকা সাদা ধুলোর আস্তরণ বইগুলোতে লেপ্টে আছে। মনে হবে সব বইগুলো পরিষ্কার টেবিলটার ওপর আছড়ে ফেলে অসমাপ্ত অঙ্কগুলোকে ছোট ছোট দুটি হাত ধরে আরেকবার কষায়। সব কিছু ঠিকঠাক, কিন্তু চারিদিকে মরুভূমির নিস্তব্ধতা। সন্তানের পরিচিত গন্ধটাকে একটিবার পাওয়ার আশায় এঘর থেকে ওঘর শুধু ঘুরপাক খাওয়া। বাড়ি থেকে বেরোবার সময় পেছন থেকে নাড়বে না কোনো আদুরে হাতের টাটা। টিভিটা আপন মনেই চলতে থাকে, কেউ কেড়ে নেয় না রিমোটটা অযথা বাহানায়। খাবার টেবিলে শুকনো থাকে এঁটো হাত, কেউ ছোবল দেয় না ডিমের কুসুমে। মোবাইলের ওপারে আদুরে আওয়াজ প্রতিদিন থেকে প্রতি সপ্তাহ থেকে মাসে গিয়ে ঠেকবে। দুদিনের জন্য আসবে, যাবার সময় ব্যাগের ভিতর দিয়ে
যাবে হাঁটি হাঁটি পাপা একটু একটু করে গড়ে তোলা সব স্বপ্ন। দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পাবে, বাড়বে শুধু ওষুধের সংখ্যা। অনিদ্রায় চোখ দুটো হয়ে যাবে আরও নিশাচর। ভদ্রলোকটির প্রতিটি কথা ট্রেনের বিকট আওয়াজ পেরিয়ে বুকের ভিতরে যেন তীরের মতো বিঁধছিল। আমি বললাম, তাহলে বাঁচার উপায়? ভদ্রটি ধরা গলায় বললেন, শীতের ঝরা পাতার মতো যদি ঝরে পড়ো তবে কেউ ফিরেও তাকাবে না। ওপরের সবুজ পাতার দিকে তাকিয়ে থাকতে থাকতে অচিরে বিলীন হবে পৃথিবীর বুকে। সবুজ পাতার মতো ফুটে উঠতে হবে ওই জীর্ণ বটবৃক্ষে। পুরনো বন্ধুত্বের সান্নিধ্যের আগুনে মনটাকে সেঁকতে হবে, ঠিক যেমন কনকনে শীতের রাতে কাঁপতে কাঁপতে এক টুকরো আগুনকে ঘিরে ধরে একটু ভালো লাগার উষ্ণতা সারা শরীরে মাখতে ইচ্ছা করে। একমাত্র বন্ধুই পারে তোমার ক্ষয়ে যাওয়া জীবনে অফুরন্ত হাসির ফোয়ারা প্রলেপ লাগাতে। তাই তো আমি সময় অসময়ে চোখ রাখি ওই মোবাইলের ছোট্ট জানলায়। তাতে ভেসে ওঠা পুরনো বন্ধুর এক একটা শব্দ, সবুজ পাতার ধাক দিয়ে ঠিকরে বেরিয়ে আসা এক একটি সূর্যরশ্মি। সযত্নে আগলে রাখো পুরনো বন্ধুত্বকে। আজকের প্রতিদিনের কর্মযুদ্ধে হারিয়ে ফেলো না তোমাদের বন্ধুত্বের হাতছানি। আমি আজ যাচ্ছি আমাদের বন্ধুদের মিলন সমারোহে। 3 মাস অন্তর অন্তর আমরা মিট করি দেশের বিভিন্ন প্রান্তে। গান বাজনা হাসির কোলাহল ডুবে থাকি দুদিন, খুঁজে পাই বেঁচে থাকার অক্সিজেন। পরদিন ভোরবেলা যখন ভুবনেশ্বর স্টেশনে নামলাম, দেখলাম গোটা 15-70 বছরের যুবক ভদ্রলোকটিকে ঘিরে ধরেছে। হাসতে হাসতে তারা এগিয়ে চলেছে নতুন ভুবন গড়তে। আমাকে দেখে ভদ্রলোকটি হাত নেড়ে বললেন, লুক মাই সন, এরাই আমার এক একটা সবুজ পাতা। জানি না 20 বছর পর আমাদের ভবিষ্যতে কী হবে। জানি না মোবাইল টাইপ করার শক্তি হাতে মজুদ থাকবে কি না। হয়তো ধীরে ধীরে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসবে। গ্রুপের গানের আসর হয়তো তখনও একই রকমভাবে জমে উঠবে। কিন্তু হঠাৎ করেই বেমানান হয়ে উঠবে আমার শ্রবণ শক্তি। আস্তে আস্তে শিথিল হবে স্মৃতিশক্তির বাঁধন। তবু যেন থেমে না যায় বন্ধুত্ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন। আর এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা একটা নতুন গল্প শুনি। খুব মনে পড়ছিল কথাকলি দিদির কথা। মনে পড়ছিল সাহেব দাদাকেও। রক্তের সম্পর্কের বাইরে যদি কিছু সম্পর্ক একদম আত্মায় জড়িয়ে যায়, সেই সম্পর্কের প্রতি হৃদয়ের টান বোধ হয় অনেক বেশিই হয়। সেই হৃদয়ের কথাই জুড়ে রয়েছে কথাকলি দাদা দিদি আর সাহেবদা। সাহেবদার সাথে পরিচয়টা কথাকলি দিদির মতোই সূত্রেই। সত্যি বলতে সাহেব দাদার মতো মানুষ আজও আমার হৃদয়ে শ্রদ্ধার আসনে আসেন। 10 বছর বিয়ে গেল, বিয়ে হয়েছে কথাকলি দিদির। সেদিন বিয়ে মণ্ডপে সাহেবদাকে বর হিসাবে দেখে অনেকেই বলেছিল, এ ছেলে নিশ্চয়ই খুঁত আছে, না হলে কথাকলির মতো মেয়েকে জেনে শুনে কেউ বিয়ে করে? সাহেবদা সুদর্শন, সুপুরুষ, ভালো চাকরিও করে। কথাকলি সেই অর্থে সুন্দরী নয়, এমন কথা শুনে সেদিন ভেবেছিলাম, বাইরের রূপটাই কি সব? মানুষের মনের দিকটা যে কত ভালো, সে কথা কথাকলি দিদির সাথে পরিচয় না হলে আমি জানতামই না। কথাকলি দিদির সাথে পরিচয় হয়েছিল কলেজে পড়তে গিয়ে। আমি দিদি বলে ডাকতাম, দিদিও আমাকে ভাই ডাকতো, ভাইয়া বলে। অদ্ভুত শান্তি অনুভব করতাম এমন ডাকে। মনে হতো মানুষ এত ভালো হতে পারে, হয়তো সত্যিই ভালো, তবু একটা সন্দেহ কাজ করতো। পরিচয় হওয়ার কদিন পরে একটা ঘটনার কথা বলি তাহলে। কথাগুলো আমায় ডেকে বলল, কাল যেন কলেজে অফ দিস না, কাল শিওর কলেজ আসিস। বললাম, কাল কি আছে? কাল রাখি পূর্ণিমা। ভাইয়া বলে যখন ডাকি তখন ভাইয়ার হাতে রাখি না বাঁধলে হবে? মনে দারুণ খুশি নিয়ে পরের দিন কলেজে আসলাম। দিদি রাখি পরাবে বলে রেডি। আমি সামনে যেতেই, হাতটা দে ভাইয়া, আগে রাখিটা বেঁধে দিই। রাখিটা বেঁধে দিল বটে, কিন্তু আমি খুশি হতে পারলাম না।
কিছুক্ষণ পরে হাত থেকে রাখিটা খুলে ফেলেছিলাম দিদির সামনেই। আমায় জিজ্ঞাসা করেছিল কথাগুলি, কী হলো খুলে ফেললি? বলেছিলাম মন থেকে পড়িয়েছিলে তো, নাকি জাস্ট পড়াতে হয় বলে পড়ালে? যদি সত্যিই মন থেকে পড়াতে হলে বাম হাত দিয়ে রাখি পড়াতে না? খারাপ লেগেছে আমার, ডান হাত দিয়ে না পড়িয়ে অবজ্ঞা করেই পড়ালে আমাকে। এমন কথাগুলি দিয়ে একটাও কথা বলেনি, চুপ করে গিয়েছিল। ভাবলাম এরপর মানুষের সাথে কথা না বলাই ভালো। দুদিন পর আরেকটাও কথা বলিনি দিদির সাথে, 2-3 দিন। দুদিন পর একটা ঘটনা যখন আমার বন্ধুকে বললাম, ও আমাকে বলল, তুই কাজটা ঠিক করিসনি, তোর এই ব্যবহারের কথাগুলো দিয়ে কষ্ট পেয়েছে খুব। দিদি তো ডান হাতে কিছুই করতে পারে না, দেখে কেউ বুঝতে পারবে না অবশ্য, সব কাজ বাম হাত দিয়েই করে।